যদি লক্ষ্মীশ্রী বন্ধ করে এই কারণে যে সে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছে, একজনও এমন যদি একটি ঘটনা ঘটে আপনারা আমাকে বলবেন, আমি ওর ওই লক্ষ্মীশ্রী দিয়ে ওর মাথায় বাড়ি মারাবো আইনের পথে। এটা জনগণের পয়সা। আমাদের প্রজাতন্ত্র, যে প্রজাতন্ত্র আমরা অনেক লড়াই করে পেয়েছি, সেই ইতিহাস বলার দরকার নেই এখন। ইংরেজদের তাড়িয়ে আমরা একটা জিনিস লাভ করেছিলাম, যে আমরা আমাদের শাসককে ঠিক করব। প্রজাতন্ত্র মানে হচ্ছে আমরাই ভোট দিয়ে ঠিক করব কে আমাদের শাসন করবে। এখানে রাজা রানীর গল্প নেই, এখানে গল্প হচ্ছে প্রজাদের গল্প। তো এই 5 বছর পর পর আমাদের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া, যে তুমি গত 5 বছরে কি করেছো। যদি ভালো করে থাকো পাস, যদি খারাপ করে থাকো ফেল। গত 5 বছর ওরা কি করেছে এটা জানবার জন্য আপনাদের সন্ধ্যেবেলা টেলিভিশন বা বড় খবরের কাগজ পড়ার দরকার নেই। কারণ এই টেলিভিশন আর খবরের কাগজের মালিক যারা, তারা সবচেয়ে বেশি সুবিধে পেয়েছে গত 5 বছর, গত 10 বছরে মোদির রাজত্বে এবং গত 14 বছরে প্রকৃতপক্ষে মমতার রাজত্বে। এটা আপনারা জীবন দিয়ে উপলব্ধি করছেন, এটা আমাকে ব্যাখ্যা করে বলতে হবে না। এই দুটো দল যারা কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আছেন, এই দুটো দলের জন্ম একই আদর্শের উপর দাঁড়িয়ে। আরএসএস নামে একটি সংগঠন আছে যারা, এবং মুসলিম লীগ পরিকল্পনা করে আমাদের দেশটা ভাগ করেছিল, তারা আবার আমাদের দেশটার মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। বিভাজন তৈরি করার চেষ্টা করছে ধর্মের নামে। আমরা এতদিন এখানে আছি, আমাদের কখনো মনে হয়নি যে কোনো ধর্ম বিপদে আছে, কেন সবাই সব ধর্ম পালন করেন। এত মন্দির, এত মসজিদ, এত দরগা অন্য কোথাও নেই, সব আমাদের এখানে আছে। তাহলে মানুষে মানুষের বিভেদের কোনো তো প্রয়োজন নেই। আসলে বিভেদটা হচ্ছে এই সব মানুষ যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন কাদের বিরুদ্ধে, যারা প্রকৃতপক্ষে মোদী মমতার সরকারকে সমর্থন করছে। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আপনারা হয়তো ঠিক খবর রাখেন না বা খবর পান না, যে ভারতবর্ষের বুকে মোদী ক্ষমতা আসার পর আমাদের দেশের 4টে আইন সংশোধন করেছে। সেটা সংশোধন করে চালু করলো যে নির্বাচনী বন্ড, তার মানে একটা রাজনৈতিক দলকে কে টাকা দেবে, কত টাকা দেবে, সেটা কেউ জানতে পারবে না। এটা ভাবা যায়? আমরা একটা প্রজাতন্ত্রে আছি, একটি রাজনৈতিক দল কার থেকে চাঁদা নিচ্ছেন, কার থেকে টাকা নিচ্ছেন যদি আমি না জানি, তাহলে তো আমি ভুল করব। কেন যারা আমাদের সর্বনাশ করছেন তারাই যদি টাকা দেয় ওদের, সেটা তো আমরা জানতে পারবো না। এই নির্বাচনী বন্ড চালু করেছিলেন, তার বিরুদ্ধে সিপিআইএম তারা সুপ্রিম কোর্টে মামলা করে। মামলার পর সুপ্রিম কোর্ট বলে এটা অসাংবিধানিক, মানে এই আইনটা জন্ম থেকেই বেআইনি, এই আইনের অস্তিত্ব নেই, এই আইনের কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু তখন দেখা গেল যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি আর তৃণমূল। বিজেপি গোটা দেশ জুড়ে তার ক্ষমতা আছে, সে পেয়েছে প্রায় 8,000 কোটি টাকা। আর তৃণমূল একটা ছোট্ট রাজ্যের দল, সে পেয়েছে 1600 কোটি টাকা। আপনারা কল্পনা করতে পারবেন না, 1600 কোটি টাকাটা চারটিখানি ব্যাপার না। এই 1600 কোটি টাকা দিয়ে অনেক বড় বড় প্রকল্প হয়ে যায়। এই টাকা কারা দিল, এইটা যখন অনুসন্ধান করা হলো, দেখা গেল যে ভারতবর্ষের বুকে যে সমস্ত ধান্দার পুঁজিবাদীরা, অর্থাৎ যারা সরকারকে ক্ষমতায় লাগিয়ে নিজেদের ধনবৃদ্ধি করে, আপনারা দেখবেন আমরা চাচাচ্ছি কবে থেকে যে আদানি আম্বানির সঙ্গে মোদির একটা গোপন প্রেম আছে। এত গোপন প্রেম যে মোদির কাছে আদানি আম্বানি বললেই সে ভয় পেয়ে পালিয়ে যায়। এটা পার্লামেন্টে দেখেছি। আমরা যখন প্রেম টেম করতাম, পাড়ার কেউ যদি বলতে ওর সঙ্গে তোকে দেখলাম কোনো, প্রথম কাজ ছিল আমাদের পালিয়ে যাওয়া, উত্তর দেওয়া না। তাই আদানি আম্বানির সঙ্গে মোদির এমন একটা প্রেম, সেই কিশোর বয়সের প্রেমের মতো। আদানি আম্বানির বিরুদ্ধে কোনো কথা বললেই মোদি মুখ লুকিয়ে পালিয়ে যান। সেই আদানি আম্বানি এবং তাদের বলা হয় শেল কোম্পানি, অর্থাৎ যে কোম্পানির অস্তিত্ব নেই, যে কোম্পানি মুনাফা করেনি, সেই কোম্পানি পর্যন্ত টাকা দিয়েছে বিজেপিকে। যে কোম্পানির বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছিল, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারা মোদিকে টাকা দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আর আমাদের রাজ্যে মারাত্মক ব্যাপার, আমাদের রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। সেই বিদ্যুৎ কোম্পানি এত দাম বাড়িয়ে আমার আপনার ঘাড় ভেঙে পয়সা নিচ্ছে, আর মমতাকে সন্তুষ্ট করবার জন্য ইলেকট্রাল বন্ডে মমতাকে টাকা দিয়েছে প্রায় 500 কোটি টাকার উপর। লটারি,
লটারি মানে কি আপনারা সকলেই জানেন। লটারি মানে হচ্ছে 1 লক্ষ লোককে বোকা বানিয়ে একজনকে কিছু পাইয়ে দেওয়া। আর ওই তুমি পেতে পারো, তোমার ভাগ্যে লেখা আছে কখন দাগ বেরোবে সেদিন আপনি প্রতিদিন না খেয়েও ছেলের টিফিনের পয়সা না দিয়েও লটারির টিকিট কাটছেন। এই যে লটারির টিকিট আপনি কাটছেন, এই সুবিধাটা প্রশাসন যে করে দিয়েছে, তারাও প্রচার করতে সুবিধা করে দিচ্ছে। তারা তো বলতে পারতো যে এরকম তুমি করো না। আগে ছিল 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, এখন 5 কোটি টাকা। এবং এই লটারি কেনার নেশায় বহু গরিব মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এবং লটারির বেনিফিট আমরা দেখতে পাচ্ছি যারা পাচ্ছে তারা মোটামুটি তৃণমূলের আশেপাশের লোক, তারা দিয়েছে প্রচুর টাকা। এইটা যখন চলছে, আমি আর দীর্ঘ বক্তৃতা করবো না, নির্বাচনের মুখে দাঁড়িয়ে এসে মমতা বলছেন, আমার মা বোনেদের ভয় দেখাচ্ছেন যে যদি আমাদের ভোট না দাও তবে লক্ষ্মীশ্রী বন্ধ করে দেবো। আচ্ছা, লক্ষ্মীশ্রীটা কি মমতার টাকায় হয়েছে নাকি? আমি আপনি কর দিই, আমার আপনার দেওয়া করের টাকায় একটা সরকারি প্রকল্প। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন তারা এই টাকা লাগিয়েছে শিক্ষার জন্য, যে আমরা বিনা পয়সা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবো, তাতে আমার সমাজ এগোবে। সেটাকেও তো ওরা তুলতে পারিনি, কিন্তু সেটাকে ভাঙার জন্য এই আমার কাছে এইমাত্র ডেপুটেশন দিচ্ছে যে শিক্ষক নিয়োগটা তারা বিক্রি করে দিয়েছে বাজারে, পটলের মতো বিক্রি হয়েছে, আলুর মতো বিক্রি হয়েছে। আর লাভ কার হয়েছে? লাভ হয়েছে ওই সমস্ত বড় ব্যবসায়ীদের যারা নিজেরা প্রাইভেট স্কুল চালাচ্ছে। এটা আপনারা বাঁকুড়া শহরেও দেখবেন, বহু প্রাইভেট স্কুল হচ্ছে, রংচঙে বাড়ি, সাজানো গোছানো পোশাক। আপনি আপনার ছেলেকে না খেতে পেয়ে সেই স্কুলে পাঠান, ক্লাস 5, 6, 7, তারপরে সেই স্কুল ছুট হয়ে যায়, সে পালিয়ে চলে যায় কোথায় আপনি জানেন না, হয়তো কাজের সন্ধানে। আমার লক্ষ্মীশ্রী নিয়ে আমার বলার কথা আছে। কন্যাশ্রী নিয়ে বললে তো লজ্জার শেষ নেই। কন্যাশ্রী মানে এখন দাঁড়িয়েছে নাবালিকা বিয়ে। তৃণমূল কংগ্রেসে কেউ ওই কি প্রার্থী যিনি হয়েছেন তাকে ডেকে বলবেন, কন্যাশ্রীতে তো আমাদের জনগণের পয়সা দেওয়া হচ্ছে, আমাদের নাবালিকারা পালিয়ে যাচ্ছে কেন? নাবালিকা পাচার পশ্চিমবঙ্গে বেড়ে গেছে কেন? মমতা আমলে নাবালিকা বিয়ে বাড়লো কেন? বাম আমলে নাবালিকারা স্কুলে যেত, প্রতি বছর মেয়েরা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ত। আর এখন তুমি এসে কন্যাশ্রীর নাম করে যা করেছো, আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু একটি হচ্ছে কর্মফলটা কি? কর্মফলটা আমার নাবালিকারা বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। আপনার গ্রামের অনেক সময় দেখবেন মেয়েটা নেই কোথায়, বলা হয় সে কাজে গেছে। কোন কাজে গেছে সে ব্যাখ্যা না করলেই ভালো। এভাবে তাদের বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাহলে এই কন্যাশ্রী তো লাভ হলো না। আর লক্ষ্মীশ্রী ওরা বলছেন যে বন্ধ করে দেবো। আমি একটা কথা বলি, জনসমক্ষে বলে যাচ্ছি, জানি এটা শোনার পর কালকে মমতা আবার মিটিং করে আমাকে গাল দেবে। একজনেরও কারো যদি লক্ষ্মীশ্রী বন্ধ করে এই কারণে যে সে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছে, একজনও। এমন যদি একটি ঘটনা ঘটে আপনারা আমাকে বলবেন, আমি ওর ওই লক্ষ্মীশ্রী দিয়ে ওর মাথায় বাড়ি মারাবো আইনের পথে। এটা জনগণের পয়সা, জনগণের পয়সা। আসলে ও কি চাইছে জানেন? আপনাকে বলি, ও কিন্তু এই লক্ষ্মীশ্রী বন্ধ করে দিতে চাইছে। তো লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে চাইছে, কিন্তু সরাসরি করতে পারছে না। কেন করতে পারছে না? লোককে তো মিথ্যা বলেছে। এখন ও জানে ও যদি কারো এই লক্ষ্মী ভান্ডারের অনুদান যা সরকারি প্রকল্প বন্ধ করে দেয়, নিঃসন্দেহে আমি আদালতে যাব, এবং আদালতে গেলে পরে আবার ওর কেলেঙ্কারি প্রকাশ পাবে, যেমন এই শিক্ষা দুর্নীতির প্রকাশ পাচ্ছে। সেটা জানে ও, তাই চাইছে যে ঘুর পথে আমি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিই। যেমন এখন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে। কেন? শিক্ষক নিয়োগ করতে গেলেই চুরি, আদালত কোথায় কোথায় চেপে ধরছেন, তাই শিক্ষক নিয়োগই হচ্ছে না। আসলে ওর উদ্দেশ্য হচ্ছে, এই প্রকাশ্য জনসময় বলছি, লক্ষ্মী ভান্ডারটাকে বন্ধ করে দাও। আমি সরাসরি বন্ধ করতে পারছি না, আমি যাদের অধিকার আছে তারা অন্য লোককে ভোট দিলে ভয় দেখিয়ে বন্ধ করব, আর বন্ধ করলে আদালতে যাবে, আমরা তো ছেড়ে দেব না। এবং আদালতে গেলে পরে কি হতে পারে উনি জানেন, খুব ভালো জানেন। আমি তাই আপনাদের কাছে নিবেদন করছি যে আপনারা নির্ভয়ে ভোট দেবেন। আপনার লক্ষ্মী ভান্ডার কি, রূপশ্রী কি, কন্যাশ্রী, কোন প্রকল্পে যদি আপনার সুবিধে না দেয়, আপনারা অনুগ্রহ করে স্থানীয় সিপিআইএম এর কর্মীদের কাছে সেই রিপোর্টটা দেবেন। যিনি বঞ্চিত হয়েছেন তার নাম, ধাম, ঠিকানা দেবেন। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এই আদালতের গুটোয় তিনি আরো পাগল হয়ে যাবেন এইভাবে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করলে। সেদিকে আপনারা প্রস্তুত হন। কিন্তু আমাদের দায়িত্বটা কি? আমি শুধু আদালতে যাব, বামপন্থী কর্মীরা যাবে, তা তো নয়। আপনাদের দায়িত্ব আছে। এই যে 5 বছর পর পর আপনারা সুযোগ পেয়েছেন আপনাদের মত প্রকাশ করার, আপনাদের বলিষ্ঠভাবে মত প্রকাশ করতে হবে। এবং ওরা জানে
যে আপনারা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করেন তবে ওদের খুব বিপদ, তাই ওরা ভোট দিতে দেয় না। আপনার যে ভোটের অধিকার, ও দেখবেন আপনারা গ্রাম গ্রামান্তরে ভয় দেখায়, যদি কাল তুমি ভোটে বেরিয়েছো তাহলে পরশুদিন তোমার বাড়ি জ্বালিয়ে দেবো, এইসব করেছে। এখন সন্দেশখালী একটা দৃষ্টান্ত করে দিয়েছে। সন্দেশখালীতে আমার বোনেরা তারা লাঠি ঝাঁটা নিয়ে এমন রুখে দাঁড়িয়েছে যে পুলিশের ডিএসপি তার নাকের ওপর দাঁড়িয়ে বলছি, কোথায় ছিলেন আপনারা? কিসের আইন শৃঙ্খলা আপনারা রক্ষা করেন? আমরা এখন প্রতিবাদ করেছি তাই আইন শৃঙ্খলা দেখাতে এসেছেন? ওরা বুঝে গেছে যে গ্রামের মেয়েরা লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী এই ভাঁওতাতে আর বেশি দিন ভুলছে না, তারা রুখে দাঁড়াবে। আপনারা রুখে দাঁড়ান, আপনারা ভোট দিন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। এটা জানবেন আপনার অত্যন্ত বড় একটা গণতান্ত্রিক কর্তব্য, যেটা ঈশ্বর দেয়নি, যেটা কোনো দল আপনাকে দেয়নি, দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শহীদেরা, দিয়েছে ক্ষুদিরাম, দিয়েছে মাস্টারদা, দিয়েছে ভগৎ সিং, দিয়েছে নেতাজি। এদের রক্তপাতের ফলে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতায় 5 বছর পর পর আমার স্বাধীন মত প্রকাশের অধিকার আছে। স্বাধীনভাবে ভোট দিন, দেখবেন এই দুর্নীতির সাম্রাজ্য চুর চুর করে ভেঙে পড়বে এবং ধীরে ধীরে গতি অল্প হতে পারে, কিন্তু আপনাদের আসল যে উন্নয়ন, উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট নয়, উন্নয়ন বলতে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। পৃথিবীর মানবাধিকার রক্ষার যে আন্দোলন, তার যে সূচক, সেই সূচকের উন্নয়ন বলতে বোঝায় তোমার কত পার্সেন্ট লোক শিক্ষিত, কত পার্সেন্ট লোক তারা স্বয়ম্বর খাদ্যে, কত পার্সেন্ট লোকের স্বাস্থ্য ভালো আছে। আজকেই দেখবেন একটা খবর বেরিয়েছে, শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ সিকিমের পেছনে পড়ে গেছে। যে পশ্চিমবঙ্গ বাম আমলে শিক্ষাক্ষেত্রে ওপরে 4টে করে চলে এসেছিল, তারা আজকে সিকিমের পেছনে চলে গেছে। আর ক্ষুধার সূচক বলা হচ্ছে ভারতবর্ষের ক্ষুধার্ত মানুষের সংখ্যা ওই আফ্রিকান যে সাব সাহারান দেশ তাদের থেকেও নিচে। এরা এই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে, আর লাভ হচ্ছে কার? ভারতবর্ষের বিলিয়নার, মানে 1000 কোটি টাকার সম্পদ, সেই সংখ্যা বাড়ছে প্রতিদিন। আমার রক্ত শুষে ওরা স্ফীত হচ্ছেন, ওদের পয়সা বাড়ছে, আর আপনি বেকার হচ্ছি। আর আমাদের কি বলা হচ্ছে? কত বড় অপমান বলুন তো। দেশের প্রধানমন্ত্রী বলছেন 80 কোটি লোককে আমি বিনা পয়সায় রেশন দেবো, মমতা বলছেন আমি বিনা পয়সায় রেশন দিই। এটা অপমান করা আমাদের। আমরা তো কেউ ভিক্ষা চাইনি ওদের কাছে। আমরা তো স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রজাতন্ত্রে আমরা চেয়েছিলাম আমাদের কাজের অধিকার দাও। তোমার তো প্রাথমিক কাজ দেবার। আমার ঘরের যুবক কি সারাদিন বসে থেকে বলবে কখন রেশন আসবে বিনামূল্যে? এটা আমরা ভাবিনি। তাই তো বাংলা যখন ক্ষমতায় ছিল 100 দিনের কাজ আমরা নিশ্চিত করেছিলাম। আমরা চাইছি 100 দিনের কাজটা 200 দিন হোক। এবং কায়দা করে মমতা কি করেছে জানেন? 100 দিনের কাজটাকে 50 দিনে নামিয়ে নিয়ে এসেছে। তারা একটা নতুন প্রকল্প চালু করেছে, বলছে 50 দিনের কাজ, যেখানে সরকারের দায়িত্ব হচ্ছে ন্যূনতম 100 দিনের কাজ সৃষ্টি করা, তারা এখন 50-এ নামিয়ে আনার চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে আমাদের পেছন দিকে নিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে আপনাদের সকলকে সুচিন্তিত রায় দিতে হবে। মনে রাখবেন, কারো ধর্ম সংকটে নেই। সব ধর্ম ভারতবর্ষে সুস্থিরভাবে পালন করা হয়। যারা ধর্মের সুশ্রুতি দিচ্ছেন তারা কিন্তু সেই যারা দেশ ভাগ করেছিলেন তাদের উত্তরসূরি, তাদের সম্পর্কে সচেতন থাকবেন, তার রং যাই হোক না কেন। যারাই ধর্মের কথা বলবেন তারা জানবেন দেশ ভাগের পরিকল্পনা করছেন, আবার মানুষকে তারা বিপদে ফেলার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হবেন, এই প্রার্থনা করেই আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।